আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে সাবজেক্ট নিয়ে ডিসকাস করব। সেই মতো আজকে আমি মেনলি কংক্রিট টেকনোলজি নিয়ে ডিসকাস করব। কংক্রিট টেকনোলজি নিয়ে ডিসকাস করতে গেলে প্রথমে যেটা আমাদের জানা দরকার হয় সেটা কংক্রিট কি। কংক্রিট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কংক্রিট? Concrete is the mixture of fine aggregate, coarse aggregate, binding material, cement and water in certain proportion, where admixture may be added or may not be added as per requirement. তাহলে আমি কি বললাম? কংক্রিট হলো মেনলি ফাইন এগ্রিগেট, ফাইন এগ্রিগেট মিন্স স্যান্ড, কোর্স এগ্রিগেট মিন্স স্টোন, আর বাইন্ডিং মেটেরিয়াল সিমেন্ট অ্যান্ড ওয়াটার। তাহলে আমরা জানতে পারলাম কংক্রিটে কি কি থাকে। ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার। কংক্রিট নিয়ে জানতে গেলে কংক্রিটের মধ্যে যেসব মেটেরিয়াল থাকছে, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার, প্রত্যেকটা সম্পর্কে আমার প্রপারলি জানা দরকার। আমি ওয়ান বাই ওয়ান সবকিছু ডিসকাস করব। আজকে মেনলি যেটা বলবো সেটা সিমেন্ট নিয়ে। তাহলে সিমেন্ট নিয়ে ডিসকাস করা যাক। Cement. We know that an anhydrous cement does not bind the fine and coarse aggregate. It acquires binding property when water is added with it. তাহলে কি বুঝলাম? একটা অ্যানহাইড্রাস সিমেন্ট কখনোই তার মধ্যে বাইন্ডিং প্রপার্টি থাকে না। যখন এর মধ্যে ওয়াটার অ্যাড করা হয় তখনই সিমেন্টের ফাইন এবং কোর্স এগ্রিগেটকে বাইন্ড করার প্রপার্টিটা জন্মায়। কিন্তু সিমেন্টের মধ্যে যখন ওয়াটার অ্যাড করা হয়, সিমেন্ট প্লাস ওয়াটার, তখন সিমেন্টের সঙ্গে ওয়াটার একটা রিয়াকশন হয় যেটা হাইড্রেশন অফ সিমেন্ট নামে পরিচিত। হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন। আমি যে ডেফিনেশন গুলো বলছি এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। হিট অফ হাইড্রেশন, সিমেন্ট প্লাস ওয়াটার, এই যে রিয়াকশন, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। Exothermic reaction, due to this chemical reaction, it liberates a considerable quantity of heat, which is known as heat of hydration. তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম সিমেন্টের সঙ্গে ওয়াটার অ্যাড করলে কি হয়, একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যে রিয়াকশনের মাধ্যমে মানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ হিট জেনারেট হয়, যে হিট জেনারেট হয় যেটাকে বলা হয় হিট অফ হাইড্রেশন অফ সিমেন্ট। তাহলে আমরা জানলাম হাইড্রেশন অফ সিমেন্ট কি এবং হিট অফ হাইড্রেশন বলতে কি বোঝায়। এবার আসি কম্পাউন্ড উইদিন সিমেন্ট, সিমেন্ট কম্পাউন্ড। সিমেন্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড থাকলেও মেনলি আমরা যে কম্পাউন্ডটা আমাদের জন্য খুবই নেসেসারি সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে যদি দেখা যায় সিমেন্টের মধ্যে থাকে C2S নামে একটা কম্পাউন্ড যেটাকে বলা হয় ডাই ক্যালসিয়াম সিলিকেট, আর একটা থাকে C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, আর একটা থাকে C3A টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, ফাইনালি আর একটা যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো C4AF টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট। এই চারটে কম্পাউন্ডকে একসঙ্গে বলা হয় বগ কম্পাউন্ড। This is most important term in concrete technology. তো তোমরা চাইলে এটাকে নোট করে নিতে পারো। এবার আমি ডিসকাস করব বগ কম্পাউন্ড নিয়ে।
C3S, এটা আগে বলেছি আমি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। C3S মেন ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এটা ডাই ক্যালসিয়াম সিলিকেট। C3A টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, C4AA, সরি এটা টেট্রা নয়, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এটা হলো টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাফেরাইট। তাহলে আমরা চারটে কম্পাউন্ডের টোটাল নামটা জানলাম। এবার আমরা জানবো কোন কম্পাউন্ডটা কিসের জন্য রেসপন্সিবিলিটি, মানে প্রত্যেকটা কম্পাউন্ডের ফাংশনটা আমরা ভালোভাবে জেনে নেব। জানার আগে আমরা যেটা মাথায় রাখবো, দেখো এই চারটে কম্পাউন্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এখান থেকে বেশিরভাগ এক্সামে এমসিকিউ কোশ্চেন আসে। আর যারা বিশেষ করে সেমিস্টার এক্সাম নিয়ে পড়াশোনা করছে, সেমিস্টারের জন্য প্রিপারেশন, তাদের ক্ষেত্রেও এটা মোস্ট ইম্পর্টেন্ট। তা এই যে চারটে কম্পাউন্ডের আমি আলাদা আলাদা ভাবে রেসপন্সিবিলিটি বলবো, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এই কম্পাউন্ডটা মেনলি রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট। কি বললাম? রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট, প্লিজ নোট ইট। C2S, this is responsible for ultimate strength development. কি বললাম? This is responsible for ultimate strength development. C3A tetra calcium aluminate, this is most important compound because it liberates maximum quantity of heat of hydration. কি বললাম? It liberates maximum quantity of heat of hydration. Fourth one, this is less important because this is less important and this is less effective also. It is responsible for long-term gain of strength in cement. Long-term gain of strength in cement. তাহলে চারটে কম্পাউন্ডের আলাদা আলাদা করে ফাংশন আমি বলে দিলাম, তোমরা নোট করে নিয়েছো আশা করি। এবার আমি দেখব C2S এর সঙ্গে C3S এর ডিফারেন্সটা কি রয়েছে। দেখো এই জায়গাটা একটু ডিফারেন্সিয়েট করা উচিত, যেটা ভালো করে তোমাদের বোঝা উচিত। C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, C2S ডাই ক্যালসিয়াম সিলিকেট, এই দুটোর মধ্যে মেনলি যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো কি, it readily react with cement, it readily react with water. কি বললাম? এটা readily অথবা rapidly react with water, whereas C2S slowly react with water. C3S produce more heat of hydration, whereas C2S produce less heat of hydration. C3S the chances of মানে chemical attack mainly surface attack. C3S এর ক্ষেত্রে সালফেট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, whereas C2S has better resistance against chemical attack. তাহলে তিনটে বেসিক ডিফারেন্স তোমরা মনে রাখবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, তোমরা সেটাকে নোট করবে। C3A টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, এর মধ্যে এটা কি হয়, যেহেতু এর মধ্যে অ্যালুমিনা থাকছে, তাই এটা কি করে, জলের সঙ্গে খুবই র্যাপিডলি রিয়াক্ট করে, সেটা কি করে, ফ্ল্যাশ সেট করে। কি করে? ফ্ল্যাশ সেট কি সেটা আমি বলছি। প্রথমে ফ্ল্যাশ সেট যাতে না হয় তার জন্য কি অ্যাড করা হয়? জিপসাম less than 4%। কি বললাম? C3 এর মধ্যে অ্যালুমিনা থাকায়
জল যখন অ্যাড করা হয় তখন জলের সঙ্গে রেডিলি রিয়াক্ট করে সেটা ফ্ল্যাশ সেট তৈরি করে। এই ফ্ল্যাশ সেটটা যাতে না হয় তার জন্য রেমেডি হিসাবে এখানে জিপসাম অ্যাড করা হয় <4%। এবার আমি আসবো ফ্ল্যাশ সেট কি, হোয়াট ইজ ফ্ল্যাশ সেট, সেটা ফ্ল্যাশ সেট হলে কি প্রবলেম হতে পারে। ফ্ল্যাশ সেট ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট জিনিস। ফ্ল্যাশ সেট, ফ্ল্যাশ সেট কি, ফ্ল্যাশ সেটকে যদি আমরা ডিফাইন করি সেটা বলতে পারি ইট ইজ দ্য প্রিমেচিওর স্টিফেনিং অর হার্ডেনিং অফ কি সিমেন্ট, mortar or concrete without, the most important term, without development of strength। বললাম premature stiffening or hardening of cement, mortar or concrete without development of strength। একটা কংক্রিট অথবা সিমেন্ট পেস্ট অথবা মর্টার যদি স্ট্রেংথ ডেভেলপমেন্ট করা ছাড়াই যদি হার্ডেনিং বা স্টিফেনিং হয়ে যায়, সেটা নিয়ে আমরা কোনোদিন কাজ করতে পারবো, আশা করা যায় পারবো না। তাই সেটা যাতে না করে তার জন্য এর মধ্যে রিমেডি হিসাবে জিপসাম অ্যাড করা হয় <4% বাই মাস। এবার আমি আসবো রেট অফ হাইড্রেশন অফ বগ কম্পাউন্ড। রেট অফ হাইড্রেশন of bog compound। bog compound মানে চারটে বগ কম্পাউন্ডের মধ্যে, মানে বগ কম্পাউন্ডের মধ্যে চারটে যে কম্পাউন্ড রয়েছে এগুলো রেট অফ হিট, মানে রেট অফ হিট অফ হাইড্রেশন, এদের আমি সেই অনুপাতে একটু সাজাবো। রেট অফ হিট অফ হাইড্রেশনের সাজানোটা কি হবে, সবচেয়ে হিট অফ হাইড্রেশন বেশি প্রডিউস করে C3A, তারপর C3S, তারপর C4F, তারপর C2S। এই ক্রোনোলজিটা মনে রাখতে হবে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। এবার আরেকটা জিনিস আমি বারবার বলছিলাম, সিমেন্টের সঙ্গে জলের রিয়াকশন, তা এই চারটে কম্পাউন্ড জলের সঙ্গে কিভাবে রিয়াক্ট করে সেটা একটু আমি দেখাচ্ছি। তোমরা চাইলে চারটি রিয়াকশন নোট করে নিতে পারো। এখানে মেন যেটা বোঝানো সেটা হলো CSH বা হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট। তোমরা এই চারটে রিয়াকশন যদি লক্ষ্য করো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে দেখো C3S এবং C2S জলের সঙ্গে রিয়াকশন করে CSH বা হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন করছে, হোয়ার C3A এবং C4F জলের সঙ্গে রিয়াকশন করে কোন রকম হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট তৈরি করছে না। তাহলে আমরা এখানে এই চারটে কম্পাউন্ডের মধ্যে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারলাম যে C3A এবং C4F হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট তৈরি করতে পারে না। এই হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেটই হলো জেল, যেটা মেনলি স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য প্রধান ভূমিকা পালন করে। তাহলে যদি বলা হয় জেল ফর্মের জন্য কি C3A অথবা C4AF দায়ী, তা আমরা সার্টেনলি বলবো it is not responsible to produce gel অথবা হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট। এটা খুব ভালোভাবে মনে রাখবে। এবার আমি ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের এই চারটে কম্পাউন্ড কোনটা কোন পার্সেন্টেজ থাকে সেটা একটু জেনে রাখবো, কারণ এটা জেনে নেব, কারণ এটা অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে। যেমন C3S থাকে 33% to
50%, C2S থাকে 20% থেকে 45%, আর থাকে C3A, এটা যেমন থাকে 5% to 6%, আর থাকে C4AF, এটা থাকে 6% to 10%। এটা নোট প্লিজ। এবার আমি আসবো বেসিক যে কনসেপ্টটা দরকার এই বক কম্পাউন্ড সম্পর্কে, সেটা আমি ডিসকাশন করলাম। তোমরা আশা করা যায় বুঝতে পেরেছো, এটা মনে রাখবে, ক্লিয়ার করে দেবো। এবার আসি টেস্ট অন সিমেন্ট। টেস্ট অন সিমেন্ট, সিমেন্টের টেস্ট করতে গেলে যেটা সবার আগে জানা দরকার সেটা হলো কনসিস্টেন্সি অফ সিমেন্ট। বিকজ সিমেন্টের ইনিশিয়াল সেটিং টেস্ট, ফাইনাল সেটিং টেস্ট, আরো অন্যান্য যেসব টেস্টগুলো আছে, টোটালটা কনসিস্টেন্ট, মানে বেশিরভাগই কনসিস্টেন্সি অফ সিমেন্টের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমেই কনসিস্টেন্সি অফ সিমেন্ট নিয়ে ডিসকাস করবো, তারপরে আমি সিমেন্টের টেস্ট সম্পর্কে জানবো। Consistency of cement. What is the definition of consistency of cement? Consistency is the required percentage of water to make a good cement paste. এখানে কি বললাম আমি, একটা ভালো সিমেন্ট পেস্ট তৈরি করতে গেলে যতটা পার্সেন্টেজ অফ ওয়াটার দরকার হয় বাই মাস, অবশ্যই বাই মাস অফ সিমেন্ট, সেটা সেই পার্সেন্টেজ অফ ওয়াটারকে বলা হবে ওই সিমেন্টের কনসিস্টেন্সি। তাই আমি কি করে বুঝবো কতটা পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাড করলে ওই সিমেন্টটা গুড সিমেন্ট পেস্ট তৈরি করবে? সেটা বোঝার জন্যই এই টেস্টটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কি হয়, প্রথমে টেস্ট করতে গেলে প্রথমে কি হয়, একটা অ্যাপারেটাস নেওয়া হয় মোল্ড, যেটা হাইট 80 mm, ডায়া হাইট 40 mm, ডায়া 80 mm, একটা প্লাঞ্জার থাকে। ভাইকাট অ্যাপারেটাস নিয়ে টেস্টটা করা হয়। সেই অ্যাপারেটাসে যে প্লাঞ্জারটা ইউজ করা হয় তার লেন্থ 50 mm, ডায়া 10 mm। মেনলি ভাইকাট অ্যাপারেটাসের সঙ্গে এই দুটো ইনস্ট্রুমেন্ট লাগে। এবার আমি টেস্ট প্রসিডিউরে যাব। প্রথমে কি করা হয়, প্রথমে 500 গ্রাম সিমেন্ট স্যাম্পল নেওয়া হয়। তারপরে এর মধ্যে আরবিট্রারি যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 20%, 25%, 30%, সে যেটা তোমার ভালো মনে করো সেটা নিয়ে তুমি ট্রায়াল করতে পারো। প্রথমে আমি 20% বাই মাস অফ সিমেন্ট ওয়াটার অ্যাড করলাম। তাহলে কি করলাম, প্রথমে 500 গ্রাম সিমেন্ট নিলাম, তার মধ্যে 20% বাই মাস অফ সিমেন্ট ওয়াটার অ্যাড করলাম, তারপর সেটাকে থোড়ি মিক্স করলাম, যেন মিক্সটা একদম ইউনিফর্ম হয়। তারপর সেটাকে এই যে মোল্ডেড ডাইমেনশন আগে থেকে বলেছিলাম তার মধ্যে প্লেস করা হয়। প্লেস করিয়ে কি করা হয়, যে প্লাঞ্জারের কথা বলেছিলাম 50 mm লং এবং 10 mm ডায়া, সেটাকে ভাইকাট অ্যাপারেটাসের মধ্যে এটা যুক্ত থাকে। এটাকে মোল্ডের আপার সারফেসে টাচ করিয়ে ফ্রি ফল হতে দিতে হবে। যদি সেটা উপর থেকে 33 to 35 mm পেনিট্রেশন করে পেনিট্রেশন স্টপ হয়ে যায়, অথবা যদি বটম থেকে ধরি, বটম থেকে 5 mm to 7 mm পেনিট্রেশন হতে বাকি থাকে, তাহলে বুঝতে হবে যে পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাড করার ফলে এই পেনিট্রেশন সম্ভব হয়েছে, সেই পার্সেন্টেজ অফ ওয়াটারই হলো ওই সিমেন্টের জন্য গুড পেস্ট তৈরি করা। গুড মানে সেই পার্সেন্টেজ অফ ওয়াটারটাই হলো ওই সিমেন্টের কনসিস্টেন্সি। এখানে আরেকটা মেন পয়েন্ট যেটা বলার দরকার সেটা তোমাদের মনে রাখতে হবে, এই যে কনসিস্টেন্সি টেস্টের সময় 500 গ্রাম ওয়াটার সঙ্গে আমি ট্রায়ালের ক্ষেত্রে 25% হোক 20% হোক আমি ওয়াটার যে অ্যাড করছি, সে মিক্সিং স্টার্টিং থেকে প্লেসিং টু দ্য মোল্ড,
এই যে টাইম গ্যাপ, এটা অবশ্যই 3 থেকে 5 মিনিটের মধ্যে হতে হবে। এই যে লিমিটেশন অফ টাইম, এটাকে বলা হয় গেজিং টাইম, এটা সবসময় মনে রাখতে হবে। 3 মিনিটের আগে সেটা মিক্স করলে হবে না, কারণ সেই মিক্সটা তখন ইউনিফর্ম নাও হতে পারে, আর 5 মিনিটের পরে করলে সেটাও হবে না, কারণ সেক্ষেত্রে অনেক সময় মানে স্টিপ হতে পারে বা সেটিং শুরু হতে পারে। এবার আমি আসবো টেস্ট অন সিমেন্ট। এখানে মেনলি দুই টাইপের টেস্ট হয়, একটা হলো ফিল্ড টেস্ট আর আরেকটা হলো কি ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্ট, আজকে আমি মেনলি ফিল্ড টেস্টটা নিয়েই কথা বলবো, বাকিটা আমি নেক্সট ভিডিওতে বলবো। চলো ফিল্ড টেস্টটা একটু ডিসকাস করে নিই। ফিল্ড টেস্ট অফ সিমেন্ট। সিমেন্টের ফিল্ড টেস্ট বলতে সিমেন্টের ফাইননেস টেস্টকে বোঝানো হয়। এখানে ফাইননেস টেস্ট করার দুটো প্রসিডিউর আছে, একটা হলো বাই সিপ টেস্ট, আর আরেকটি হলো কি, আরেকটি যেটা হলো সেটা হলো এয়ার পারমিয়াবিলিটি টেস্ট। এয়ার পারমিয়াবিলিটি টেস্ট যেটা ব্লেইন অ্যাপারেটাস ইউজ করে করা হয়। ব্লেইন এয়ার পারমিয়াবিলিটি অ্যাপারেটাস ইউজ করে করা হয়। তাহলে কি বললাম, ফাইননেস টেস্ট দুটো উপায়ে করা হয়, একটা হলো বাই সিভিং আর একটি হলো কি এয়ার পারমিয়াবিলিটি টেস্ট, যেটা ব্লেন এয়ার পারমিয়াবিলিটি অ্যাপারেটাস ইউজ করে করা হয়। এইটুকু নাম, এইটুকু মানে কিসের মাধ্যমে করা যায় এইটুকু জানলে যথেষ্ট, এই প্রসিডিউরটা না জানলেও হবে। মেনলি আমরা দেখব সিপ টেস্ট কি। সিপ টেস্ট, এই টেস্টটা করতে গেলে কি করা হয়, প্রথমে একটা 9 নম্বর সিপ, নম্বর 9 অর 90 মাইক্রন সিপ নেওয়া হয়। আইএস সিপ হলো একটা অ্যাপারেটাস হিসাবে, এই সরি ইনস্ট্রুমেন্ট হিসাবে একটা 90 মাইক্রন সিপ অথবা 9 নম্বর সিপ আইএস সিপ নেওয়া হয়। তারপর কি করা হয়, 100 গ্রাম সিমেন্ট নিয়ে সেই সিমেন্ট স্যাম্পেলটাকে আইএস সিপের উপর রেখে ওর মধ্যে যে এয়ার এয়ার লাম্প গুলো থাকবে, এয়ার সেট লাম্প থাকবে, সেগুলোকে ভালো করে ফিঙ্গারের সাহায্যে ভেঙে নিতে হবে। তারপর টোটাল স্যাম্পেলটাকে, শিপ সহ স্যাম্পেলটাকে নিয়ে ভার্টিক্যালি এবং সার্কুলার মোশনের মাধ্যমে 15 মিনিট মুভ করাতে হবে, মানে শিপ করাতে হবে আর কি। তারপরে দেখতে হবে যদি রেসিডুয়াল অ্যামাউন্ট অন দা শিপ লেস দেন 10% থাকে, তাহলে বুঝতে হবে যে ওই সিমেন্টটা ইউজুয়াল কন্ডিশনে আছে, আদারওয়াইজ সেই সিমেন্ট ইউজুয়াল কন্ডিশনে নেই। তাহলে এখানে আরেকটা জিনিস যেটা মিসিং হয়েছে সেটা আমি আরেকবার ডিসকাস করে দিই। ফাইননেস টেস্ট যে করলাম, ফাইননেস জিনিসটা আসলে কি, ফাইননেস অফ সিমেন্ট। ফাইননেস অফ সিমেন্ট বলতে যেটা বোঝায়, যদি আমরা 100 গ্রাম সিমেন্ট স্যাম্পল নেই, 100 গ্রাম সিমেন্ট স্যাম্পল নেই, তাহলে ওই সিমেন্ট স্যাম্পলের মধ্যে যতগুলো সিমেন্ট পার্টিকেল থাকবে, প্রত্যেকটা সিমেন্ট পার্টিকেলের যদি সারফেস এরিয়া মেজার করা হয় এবং টোটাল সারফেস এরিয়ার যদি সামেশন না হয়, যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই তার ফাইননেস ডিফাইন করে, যেটাকে সেমি স্কয়ার পার গ্রাম অর মিটার স্কয়ার পার কেজি দিয়ে ডিফাইন করা হয়। ফাইননেস জানাটা কেন দরকার, ফাইননেস অফ সিমেন্ট আমরা জানি যেটা মোর ফাইন সিমেন্ট, একটা সিমেন্ট বেশি ফাইন মিন্স মোর সারফেস এরিয়া or more specific surface। যার যত সারফেস এরিয়া বেশি হবে সেটা কি হবে, সে তত বেশি জেল ফর্ম তৈরি করবে, মোর জেল ফর্ম
জেল মিন্স কি আগেই বলেছিলাম আমি, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট CSH। আর যত বেশি জেল ফর্ম হবে তত বেশি স্ট্রেংথ ডেভেলপ হবে, মোর স্ট্রেংথ। তাহলে এইটা অবশ্যই মনে রাখবে, এই ক্রোনোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রোনোলজি, এটা অনেক সময় এমসিকিউ সলভ করতে কাজে লাগে। এখান থেকে বুঝলাম মোর ফাইন সিমেন্ট মিনস মোর সারফেস এরিয়া, মোর সারফেস এরিয়া মিনস মোর জেল ফর্ম, মোর জেল ফর্ম মিন মোর স্ট্রেংথ। আজ এই পর্যন্তই, বাকিটা আমি আমার নেক্সট ভিডিওতে ডিসকাস করব।